চ্যাপ্টার 287 ডেথ ব্যাটল। যে মুহূর্তে তাদের দুজনের চোখ এক হল, লেনেভুস হঠাৎ করেই নিচু হয়ে সামনের দিকে গড়িয়ে গেল। ঝনঝন একটা ট্যারোট কার্ড, যাতে দেবদূত আর তুর্য আঁকা ছিল, সেটা ড্যাগারের মতো ধারালো গতিতে বেরিয়ে এল। কার্ডটা ড্রেনের দেয়ালে গেঁথে গেল। লেনেভুস ঠিক এক মুহূর্ত আগে যেখানে দাঁড়িয়েছিল, কার্ডটা ঠিক তার ঘাড়ের উচ্চতায় বিঁধে রইল। ঝনঝন ঝনঝন ঝনঝন। লেনেভুস কখনো গড়াল, কখনো পাশে লাফ দিল, আবার কখনো সামনের দিকে নিজেকে ছুঁড়ে দিল। অস্বাভাবিক ক্ষিপ্রতার সাথে সে একের পর এক আসা 3টি কার্ড এড়িয়ে গেল। দেয়াল আর কংক্রিটের স্ল্যাবে কার্ডগুলোর আঘাতের শব্দ ঠিক ধাতব কোনো বস্তু দেয়ালে লাগলে যেমন হয়, তেমনি প্রতিধ্বনিত হতে লাগল। এরই মধ্যে চোখের কোণ দিয়ে সে দেখল যে ক্লাউন মাস্ক পরা লোকটা তাকে খুব কাছ থেকে তাড়া করছে। তার গতিও লেনেভুসের চেয়ে খুব একটা কম নয়। তার হাতে এক তাড়া কার্ড ছিল এবং সে খুব পরিচিত আর দক্ষ হাতে সেগুলো ছুঁড়ে মারছিল। পরের যে কার্ডটা এগিয়ে আসছিল, তার ওপর 5টা ইন্দ্রিয়যুক্ত একটা সূর্যের ছবি ছিল। বাঁ হাত দিয়ে দেয়ালের ওপর ভর দিয়ে লেনেভুস শূন্যে লাফিয়ে উঠল এবং বাতাসের মধ্যেই নিজের গতিপথ বদলে ফেলল। ঠিক সেই মুহূর্তে সে একটা বাতাসের শোঁশো শব্দ শুনতে পেল এবং হঠাৎ করেই গোড়ালিতে একটা তীব্র ব্যথা অনুভব করল। সে কি একসাথে দুটো কার্ড ছুঁড়েছিল? একটা কার্ড কিছুটা পরে এসেছে এবং যেদিকে আমি পালাচ্ছিলাম ঠিক সেই দিকটাতেই লক্ষ্য করে ছোঁড়া হয়েছে। সে কি আগে থেকেই আমার নড়াচড়া বুঝতে পারছে? মাটিতে পা রাখার সাথে সাথে লেনেভুস অসহ্য ব্যথা চেপে আবারও একবার গড়িয়ে গেল। ঝনঝন আরেকটা ট্যারোট কার্ড তার আগের জায়গাটায় গিয়ে বিঁধে গেল এবং আঘাতের চোটে কাঁপতে লাগল। ঠিক তখনই লেনেভুস খেয়াল করল যে তার ডান পায়ের গোড়ালিতে একটা কার্ড বেশ গভীর হয়ে গেঁথে আছে। সেটা ছিল নক্ষত্র, পানির পাত্র আর পবিত্র পানির ছবিওয়ালা একটা কার্ড, যা এখন লাল রক্তে মাখামাখি হয়ে গেছে। শোঁ শোঁ শোঁ। লেনেভুসের কাছে নিজের ক্ষত নিয়ে ভাবার বা চিকিৎসা করার মতো বিন্দুমাত্র সময় ছিল না। একটার পর একটা কার্ড ধারালো ড্যাগারের মতো তার শরীরের বিভিন্ন অংশ লক্ষ্য করে আসছিল। খুব দ্রুতই তার ডান পা আর বুকের আঘাতগুলো তাকে ক্লান্ত করে দিল। বুকের সেই গর্তের অবশিষ্ট প্রভাব আর তার আগে সেই ডেমিগড স্তরের লড়াইয়ের ধকলের কারণে এই সিকোয়েন্স নয়, এর ম্যারাউডার ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছিল। ম্যারাউডাররা সাধারণত যে ক্ষিপ্রতা আর গতির জন্য পরিচিত, তার ছিটে ফোঁটাও এখন তার মধ্যে অবশিষ্ট নেই। পাও। সে একটা কার্ডকে কোনোমতে সরিয়ে দিতে পারল, কিন্তু একটা গভীর ক্ষত তার কবজিকে চিরে দিয়ে গেল। সেখান থেকে অনবরত রক্ত ঝরতে লাগল। নাইট হক্স আর সেনাবাহিনী খুব শিগগিরই এখানে পৌঁছে যাবে। আমি আর দেরি করতে পারি না। এই মুহূর্তে লেনেভুসের মস্তিষ্ক খুব পরিষ্কার ছিল। হঠাৎ করেই সে দৌড়ানো বন্ধ করে দিল এবং কার্ডগুলো এড়ানো ছেড়ে দিল। একটা কার্ড, যাতে শয়তানের ছবি ছিল, সেটা সরাসরি তার ঘাড়ের ওপর গিয়ে বিঁধল। ঠিক কয়েক মুহূর্তের মধ্যেই তার শরীরের বিভিন্ন জায়গায় গেঁথে থাকা কার্ডগুলো ছিটকে বেরিয়ে এল। তার ঘাড়, ডান বুক, কবজি আর গোড়ালির সেই বিভৎস ক্ষতগুলো যেন পাগলের মতো নড়াচড়া করতে লাগল। সেখান থেকে একের পর এক জঘন্য আকৃতির মাংসের তন্তু বেরিয়ে আসতে লাগল। তার গায়ের চামড়ার ওপর অসংখ্য ছোট ছোট গুটি দেখা দিল। সেই গুটিগুলোতে একটা ধাতব আভা ছিল, যেন সেগুলো বর্মের একটা সেটে পরিণত হয়েছে। ঝনঝন আর একটা ট্যারোট কার্ড ছুঁড়ে মারা হলেও সেই ছোট ছোট ধাতব গুটিগুলোতে লেগে সেটা বিচ্যুত হয়ে গেল। রক্তবর্ণ চোখে লেনেভুস সেই ক্লাউনের দিকে তাকাল, যে কার্ড ছোঁড়া বন্ধ করে এখন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। অর্ধেক হাসি আর অর্ধেক উপহাসের সুরে সে বলল, যাই বলো না কেন, কোনো ঈশ্বরের হাতে নির্যাতিত হওয়ার পর বিনিময়ে কিছু তো পাওয়া যায়। কথা শেষ করার আগেই সে তার বাঁ পা দিয়ে ড্রেনের দূষিত পানির ওপর দিয়ে একটা বড় লাফ দিল। সে ওপাশের শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ল। ক্লাইন মোরেত্তি যেন এটা আগে থেকেই জানত। সে একপাশে সরে গেল এবং নিজের পকেট থেকে বাঁ হাত বের করে একটা শক্ত ঘুষি তৈরি করল। সে ঘুষিটা লেনেভুসের কপালে লক্ষ্য করে ছুঁড়ল। ব্যাম! লেনেভুস তার কনুইটা পাশে বাঁকিয়ে নিজের হাতের সামনের অংশটা ওপরে তুলল। সে নির্ভুলভাবে তার শত্রুর ঘুষিটা আটকে দিল। এক বিস্ফোরণমুখী শক্তি উত্তাল জোয়ারের মতো ধেয়ে এল, যার ধাক্কায় ক্লাইনের শরীর কিছুটা টলে গেল। পা পা পা। ক্লাইনের কানে বাতাসের তীক্ষ্ণ ফাটল ধরার শব্দ ভেসে আসছিল। একের পর এক ঘুষি আসছিল, প্রতিটা আগেরটার চেয়ে ভারী আর দ্রুত। সেই অনবরত আক্রমণের চোটে মনে হচ্ছিল ক্লাইন হয়তো তার ভারসাম্য হারিয়ে ফেলবে। সে টালমাটাল হয়ে একপাশে পড়ে গেল, তারপর বাঁ কনুইয়ের ওপর ভর দিয়ে অন্যদিকে গড়িয়ে গেল। স্ম্যাক স্ম্যাক স্ম্যাক। ব্যাং ব্যাং ব্যাং। লেনেভুসের ঘুষি আর লাথিগুলো খুব দ্রুত আর ভয়ঙ্করভাবে আসছিল। ক্লাইন প্রায় কয়েকবার আঘাত পেতে পেতেও বেঁচে গেল।
অস্বাভাবিক ভারসাম্য আর সাধারণ বিচারবুদ্ধির বাইরে গিয়ে সে নড়াচড়া করছিল বলে কোনোমতে নিজেকে রক্ষা করতে পারল। কখনো সে দেয়ালের ওপর উঠছিল, আবার কখনো মাটিতে গড়াচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে কোনো সার্কাসের খেলা দেখাচ্ছে। তাকে দেখে বেশ শান্ত মনে হচ্ছিল এবং তার মধ্যে কোনো অস্থিরতা ছিল না। মনে হচ্ছিল সে নাইট হক্স আর সেনাবাহিনী না আসা পর্যন্ত এই লড়াইটাকে যতটা সম্ভব টেনে লম্বা করতে চায়। আর লেনেভুস যখনই পালানোর কোনো চেষ্টা করছিল, সে আঠার মতো তার পেছনে লেগে থেকে সেই সুযোগ নষ্ট করে দিচ্ছিল। লেনেভুসের একটা ঘুষির ধাক্কায় ক্লাইন দেয়ালের ওপর দিয়ে লাফিয়ে শূন্যে ভেসে উঠল, আর লেনেভুস একটুও দেরি না করে পেছন ফিরে অন্য একটা সুড়ঙ্গ দিয়ে পালানোর চেষ্টা করল। যে মুহূর্তে ক্লাইনের পায়ের আঙুল মাটিতে স্পর্শ করল, তার শরীর একটা কামানের গোলার মতো লেনেভুসের পিঠ লক্ষ্য করে ধেয়ে গেল। ঠিক সেই মুহূর্তে তার মাথায় একটা ছবি ভেসে উঠল। মনে হচ্ছে লেনেভুসের শরীরে কোনো হাড় নেই। আমার উচিত তাকে বাধ্য করা যেন সে তার শরীরের ওপরের অংশটা বাঁকিয়ে আমাকে একটা ঘুষি মারে। এটা ছিল একজন ক্লাউনের অন্তর্দৃষ্টি। কোনো সন্দেহ বা দ্বিধা ছাড়াই ক্লাইন আগেভাগেই নিজের গায়ের শক্তি কিছুটা কমিয়ে নিল। একটা চড় মারার মতো শব্দের সাথে সে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সেটা তার প্রত্যাশার চেয়ে অনেক দুর্বল ছিল। কাঁচা একটা কর্কশ শব্দের সাথে লেনেভুস হঠাৎ করেই তার শরীরের ওপরের অংশটা ঘুরিয়ে ফেলল, অথচ তার পা দুটো একই জায়গায় স্থির রইল। তার পায়ের আঙুল সামনের দিকে ঘোরানো থাকলেও তার মুখ এখন পেছনের দিকে তাকিয়েছিল। এমন এক ভয়ঙ্কর দৃশ্যের মধ্যেই লেনেভুস ক্লাইনের মাথা লক্ষ্য করে একটা ঘুষি ছুঁড়ল। ঘুষিটার জোর এতটাই বেশি ছিল যে বাতাস চিরে একটা বিস্ফোরণের মতো শব্দ হল। বুম! তার ঘুষিটা শুধুমাত্র বাতাসেই আঘাত করল। ঘুষিটা ক্লাইনের মুখ থেকে তখনও ২০ বা ৩০ সেন্টিমিটার দূরে ছিল। ঘুষি থেকে তৈরি হওয়া বাতাস ক্লাইনের চুল উড়িয়ে দিচ্ছিল, কিন্তু সে শত্রুকে আক্রমণ করার সুযোগ নিল না। এর বদলে সে প্রাচীন হার্মিস ভাষায় একটা শব্দ উচ্চারণ করল, ক্রিমসন, একটা চার্ম। লেনেভুস তার মুখ কুঁচকে ফেলল এবং আসন্ন আক্রমণ থেকে বাঁচতে সাথে সাথে পাশে লাফ দিল। যাই হোক, ক্লাইন তখনও চার্মটা ছুঁড়ে মারেনি। এর বদলে সে তার বাঁ হাতটা শক্ত করে মুষ্টিবদ্ধ করল এবং লেনেভুস যেদিকে গেছে সেদিকেই অনুসরণ করল। সে একইভাবে একপাশে ঝাঁপ দিয়ে মাটিতে গড়িয়ে গেল, যার ফলে তাদের মধ্যবর্তী দূরত্ব খুব সামান্যই বাড়ল। এটা কি কোনো ধোঁকা ছিল? ঠিক যখনই এই চিন্তাটা তার মাথায় এলো, ক্লাইনের হাসিমুখটা তার চোখে ভেসে উঠল। সেই সাথে ক্লাইনের বাঁ হাতে একটা গাঢ় লাল আগুন জ্বলে উঠেছিল, যা সে টেরই পায়নি। এটা লেনেভুসের দৃষ্টি মুহূর্তেই জমে গেল। একটা হালকা মড়মড় শব্দ তার কানে এলো। সাথে সাথেই একটা শান্ত আর প্রশান্ত অনুভূতি তাকে আর ক্লাইনকে আচ্ছন্ন করে ফেলল। সে কি করতে চাইছে? সে কি চায়? আমাদের দুজনকেই একসাথে এই প্রভাবের মধ্যে ফেলতে, যাতে নাইটহক্স আর সেনাবাহিনী সময়মতো এখানে পৌঁছে যায়। লেনেভুসের চোখের পাতা ভারী হয়ে নেমে আসছিল। যে ক্লান্তি আর দুর্বলতাকে সে এতক্ষণ চেপে রেখেছিল, সেগুলো এখন অনিয়ন্ত্রিতভাবে মাথা চাড়া দিয়ে উঠল। সে আপ্রাণ চেষ্টা করছিল যেন ঘুমিয়ে না পড়ে। সে আশা করছিল তার শরীরের বিশেষত্বের কারণে হয়তো সে এই চার্মের ঘুম পাড়ানি প্রভাব সহ্য করে নিতে পারবে। অন্যদিকে ক্লাইন মোরেত্তি একটুও বাধা দেওয়ার চেষ্টা করল না এবং খুব দ্রুত গভীর ঘুমে তলিয়ে গেল। যাই হোক, ক্লাইন যখনই কোনো অস্বাভাবিক উপায়ে ঘুমিয়ে পড়ে, সে প্রবৃত্তিগতভাবেই জেগে ওঠে। স্বপ্ন আর প্রেতাত্মার আক্রমণের বিরুদ্ধে লড়াই করার সময় এটাই তার বিশেষ গুণ। এই কারণেই টিঙ্গেনে মাদাম শ্যারনের হাত থেকে সে কোনো মতে বেঁচে ফিরেছিল। এখনকার লড়াইয়ে কার্ড ছুঁড়ে কোনো লাভ না হওয়ায় সে সাথে সাথেই স্ল্যাম্বার চার্ম বের করে নিজের হাতের তালুতে শক্ত করে চেপে ধরেছিল। সে একটা সুযোগের অপেক্ষায় ছিল যেন নিজেকে আর নিজের শত্রুকে একসাথে প্রভাবিত করতে পারে। ঠিক এক পলকের মধ্যে সে তার স্বপ্নের সেই অস্বাভাবিক মানসিক অবস্থা থেকে জোর করে বেরিয়ে এলো। টলমল করতে থাকা লেনেভুসের অবয়ব এখন তার চোখের সামনে পরিষ্কার দেখা যাচ্ছে। ফুহ! ক্লাইন হঠাৎ করেই খুব শান্ত হয়ে গেল, যেন তার সামনে এখন শুধু একটা লক্ষ্যবস্তু পড়ে আছে। সে লম্বা একটা শ্বাস নিল, নিজের কোমরটা ঘোরাল এবং কাঁধটা পেছন দিকে টেনে নিয়ে নিজের সবটুকু শক্তি দিয়ে সামনের দিকে একটা ঘুষি ছুঁড়ল। ব্যাম! কাঁচা। তার ঘুষিটা নির্মমভাবে লেনেভুসের গলার ওপর গিয়ে লাগল। হাড় ভেঙে গেল এবং চারদিকে মাংসের টুকরো ছিটকে পড়ল। লেনেভুস ২ পা পিছিয়ে গিয়ে দেয়ালের ওপর হেলান দিয়ে দাঁড়াল। সেই তীব্র ব্যথা শেষ পর্যন্ত তাকে ঘুমের প্রভাব থেকে মুক্ত করতে পারল, কিন্তু তার শরীরের সেই লোহার রঙের ছোট ছোট গুটিগুলো ততক্ষণে গায়েব হয়ে গেছে। ক্লাইনের ঘুষিটা লাগার পর সে নিজের পকেটে বাঁ হাত ঢুকিয়ে ২টো কার্ড বের করে আনল। স স ২টো কার্ড লেনেভুসের ২ চোখে গিয়ে বিঁধল এবং সেখান থেকে লাল রক্ত গলগল করে বেরিয়ে এলো। আশ্চর্যের বিষয় হল, লেনেভুস এত ব্যথার মধ্যেও কোনো চিৎকার করল না। এর বদলে সে তার শেষ চেষ্টা হিসেবে হঠাৎ করেই সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল। ক্লাইন সেই পরিস্থিতির সুযোগ নিয়ে আক্রমণ করতে গেল না।
সে এটা আগে থেকেই জানত, তাই সে নিজের শরীরটাকে একপাশে ঘুরিয়ে এক কদম পিছিয়ে গেল। এর ঠিক পরক্ষণেই লেনেভুস যখন সামনের দিকে উপুড় হয়ে পড়ে যাচ্ছিল, ক্লাইন 2 কদম এগিয়ে তার পেছনে চলে গেল। সে নিজের 2 হাত বাড়িয়ে শত্রুর ঘাড়টা শক্ত করে ধরল। কাঁচা। ক্লাইন তার 2 বাহুর সবটুকু শক্তি প্রয়োগ করল। সে হঠাৎ করে ঘুরে দাঁড়িয়ে লেনেভুসের ঘাড়টা মটকে দিল। সবটুকু কাজ শেষ করার পর সে 2 পা পিছিয়ে গিয়ে তার শত্রুর দিকে তাকাল। শরীরের ওপর কার্ডগুলো গেঁথে থাকা অবস্থায় লেনেভুস খুব দুর্বলভাবে সামনের দিকে তাকিয়ে মাটিতে ধপাস করে পড়ে গেল। একই সাথে সে খুব অবাক হয়ে ভেঙে ভেঙে জিজ্ঞেস করল, কেন তুমি আমাকে মারতে চাও? নিজের ক্লাউন মাস্ক পরা অবস্থায় ক্লাইন তার চরম শত্রুর দিকে তাকাল এবং উদাসীনভাবে উত্তর দিল, কোনো কারণ নেই। না। চোখগুলো বড় বড় করে মেলে রাখা অবস্থায় লেনেভুস ড্রেনের নর্দমার মধ্যে লুটিয়ে পড়ল। নিজের ভাগ্যকে সে মেনে নিতে পারছিল না। শেষ পর্যন্ত তার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গেল। সেই মুহূর্তে ক্লাইন, যাকে দেখে মনে হচ্ছিল খুব শান্ত আছে, সে হঠাৎ করে 1 পা এগিয়ে এল। নিজের ডান পাটা শক্ত করে সবটুকু শক্তি দিয়ে সে লেনেভুসের মাথায় একটা লাথি মারল। ব্যাম! তার ঘাড়টা আগেই বুড়িভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এখন আর সেই চাপ সহ্য করতে পারল না। মাথাটা একটা রাবারের বলের মতো ছিটকে গিয়ে দেয়ালে সজোরে আঘাত করল। সেখানে রক্ত আর মগজের একটা লাল সাদা ছাপ তৈরি হল। এই দৃশ্য দেখে ক্লাইন হঠাৎ করে হাঁটু গেড়ে বসে পড়ল। হা 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 হা। সে চাপা গলায় পাগলের মতো হাসতে লাগল। সেই ক্লাউন মাস্কটাকে দেখে মনে হচ্ছিল সে খুব খুশি। হাসিতে ঝুলে পড়া সেই ঠোঁটের কোণ, উজ্জ্বল লাল নাক আর সেই সাদা মুখটা খুব আনন্দিত এক অভিব্যক্তি প্রকাশ করছিল। হা 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 হা। ক্লাইন এত বেশি হাসছিল যে তার দম বন্ধ হয়ে আসছিল। তার সেই হাসিটা কান্নার চেয়েও বেশি কর্কশ শোনাল। কয়েক সেকেন্ড পর সে শেষ পর্যন্ত শান্ত হল। সে ধীরে ধীরে নিজের শরীর সোজা করল এবং ড্রেনের সবচেয়ে অন্ধকার দিকটার দিকে তাকিয়ে তার বাঁ চোখ দিয়ে টিপ মারল। তারপর সে মৃদু হাসল এবং নিজের মনেই বিড়বিড় করে বলল, ক্যাপ্টেন, দেখুন, আমরা আবারও লোনকে বাঁচিয়ে দিয়েছি। চোখের পানির কয়েকটা ফোঁটা নীরবে নিচে গড়িয়ে তার জামার কলারের ওপর পড়ল। ঠিক সেই মুহূর্তে সে অনুভব করল যে তার ক্লাউন পশনটি পুরোপুরি হজম হয়ে গেছে।